17 বছর পর রংপুরে জামায়াতের সমাবেশ। মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন আমির। মব সহিংসতায় সমর্থন করে না দল। সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা বললেন রিজভী। দলের অপকর্মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির হুঁশিয়ারি। জুলাই আগস্টের মধ্যে ঘোষণাপত্র চায় এনসিপি। বাংলাদেশপন্থীরাই চালাবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। ঠাকুরগাঁও দিনাজপুরে নেতাকর্মীদের পথসভা, গণসংযোগ। ঢাকা গাজীপুরে বিলাসবহুল ফ্ল্যাট, বাগান বাড়ির মালিক তারেক সিদ্দিক। দেশ বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের পরামর্শ। এবং কুমিল্লায় নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার। মূল আসামি বড় ভাই ফজরের সঙ্গে বিরোধ ছিল ছোট ভাইয়ের, দাবি র্যাবের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। 17 বছর পর রংপুরে জনসভা করছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে সকাল থেকে রংপুর জেলা স্কুল মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুর 3টায় শুরু হওয়া সভার আনুষ্ঠানিক পর্বে বিভাগের 33টি আসনে দল মনোনীত প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। 14 বছর কারাভোগ শেষে প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে সভাস্থলে উপস্থিত হন এটিএম আজহারুল ইসলাম। এ সময় উচ্ছ্বসিত নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে তাকে স্বাগত জানায়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক করবে এদেশে কারা ক্ষমতায় যাবে, কারা প্রধান দল হবে। বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যারা হবে সৎ, যারা দক্ষ এবং দেশপ্রেমিক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের 11 জন নেতা, শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালত বিচার করেছেন, এই আদালতের বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এর আগে নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়। জামায়াত মব সহিংসতাকে সমর্থন করে না বলেও জানান আমির। আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। আমরা আশা করি যদি বেসিক বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এবং যদির কোনো সুযোগ নাই, সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে ইনশাআল্লাহ। মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। কোনো মব নাই, এবং দেখবেন যে এই সমস্ত মবে জামাতে ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নাই। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জনপ্রিয়তা বোঝা যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি সহযোগিতা করে না উল্লেখ করে এ সময় তিনি বলেন, দলের অপকর্মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। জানান, 5 আগস্টের পর নানা অভিযোগে প্রায় 5000 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দুর্বৃত্তায়ন দমনে হাইকমান্ড আপোষহীন উল্লেখ করে রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, সেখানে বিপদগামী 2-1 থাকতে পারে। সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারির মতো কিনা, সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি করায় আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সভায় কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, লন্ডন বৈঠকে সব উদ্বেগ নিরসন হলেও কিছু দল তা ভালোভাবে নেয়নি। তারা আগে স্থানীয় নির্বাচন সহ নানা দাবি করে পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে।
বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে আশাকাঙ্ক্ষা যে উৎকণ্ঠা উদ্বেগ ছিল সেটা নিরসন করে এই রাজনৈতিক দল এবং এই দেশের আমরা দেখেছি সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস তারা ফেলেছে। পরবর্তীতে বেশ কয়েকটি ইসলামী দল এবং আমাদের এনসিপি সহ কিছু দল তারা সেখানে এই বৈঠককে তারা ভালোভাবে গ্রহণ করতে পারেননি। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। প্রচলিত নাকি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এই ইস্যুতে বিএনপির সঙ্গে মতবিরোধ বাড়ছে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের। প্রচলিত পদ্ধতিতেই অনড় বিএনপি, আর প্রস্তাবিত উচ্চ কক্ষের পাশাপাশি নিম্নকক্ষেও আনুপাতিক পদ্ধতি চায় জামায়াত। এনসিপির দাবি উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচিত হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে, আপত্তি নেই নিম্নকক্ষের বেলায়ও। বিএনপি মনে করে দাবি থাকলে বিষয়টির সুরাহা হতে পারে পরবর্তী সংসদে, তবে ঐক্য না হলে গণভোট কিংবা গণপরিষদের মাধ্যমে বিষয়টির ফয়সালা চায় জামায়াত, এনসিপি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। বিদ্যমান পদ্ধতিতে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদে ৩০০ জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন আসনভিত্তিক ফলাফলে, অর্থাৎ যে প্রার্থী তুলনামূলক বেশি ভোট পান তিনিই প্রতিনিধিত্ব করেন নির্বাচনী এলাকার। এর বিপরীতে বর্তমানে রাজনৈতিক মহলে জোরালো আলোচনায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ইস্যু। এ পদ্ধতিতে সারা দেশে পাওয়া ভোটের অনুপাতে নির্ধারণ হয়ে থাকে দলগুলোর আসন। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী বিদ্যমান এক কক্ষের পরিবর্তে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতি আর উচ্চকক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এ প্রস্তাবে একমত হয়েছে সংলাপে অংশ নেয়া অনেক দল। আবার জামায়াত সহ কোনো দল উভয় কক্ষেই চায় আনুপাতিক নির্বাচন, তবে কোনো কক্ষেই বিদ্যমান পদ্ধতির বাইরে যেতে নারাজ বিএনপি সহ কয়েকটি দল। আমরা দ্বি কক্ষেই পিয়ার চাচ্ছি, কারণ নিচের কক্ষে যদি পিয়ার না হয় তাহলে হঠাৎ উপরের কক্ষে পিয়ার গণবে কেমনে। উচ্চকক্ষে সংখ্যানুপাতিকের বিষয় বলছি, আর জাতীয় ঐক্যমতের স্বার্থে যদি অধিকাংশ দল আলাপ আলোচনা করে মনে করে নিম্নকক্ষেও সংখ্যানুপাতিকের তারা চাইবে, তাহলে সেটা আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারে। হিস্ট্রিক্যালি বাংলাদেশের এই উপমহাদেশে ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করেছেন, সুতরাং আবার নতুন করে নতুন আইডিয়া আনাতে কোনো অর্থ হয় না। যে সিস্টেমটা বাংলাদেশের মানুষ বুঝবেই না। সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে থাকা দলগুলোর যুক্তি, এটি বেশ জটিল প্রক্রিয়া যা বাংলাদেশে বাস্তবায়নযোগ্য নয়। যে সিস্টেম যে আমরা যে এতদিন চালিয়ে আসছি, দিস ইজ দ্য বেস্ট সিস্টেম রানিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রার্থীর সাথে লোকাল লোকের সাথে একটা কানেকশন থাকে, এখানে তো কিছু থাকবে না। যে সিস্টেমে যে কনস্টিটিউয়েন্সির ভোট দিবে সে জানবে না তার এমপি কি হবে, পাবলিক সেই ভোট মানবে। তবে আরেক পক্ষ বলছে সংখ্যানুপাতিক নির্বাচন নিশ্চিত করবে প্রতিটি ভোটের মূল্য, ভূমিকা রাখবে ভোটে কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তি কেন্দ্র দখল সহ নির্বাচনী অনিয়ম ঠেকাতে। এটার সুবিধা হচ্ছে প্রত্যেক ভোটেই ব্যালট গণ্য করা হচ্ছে। অনেকগুলো দল আছে আমাদের দেশে যাদের কোনো নির্ধারিত কনস্টিটিউয়েন্সি নেই, কিন্তু সারা দেশে তাদের একটা সাপোর্ট আছে। সুতরাং সবগুলো সাপোর্টকে একসাথে করলে ওরা যদি 1% পায় তাহলে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারবে। সুতরাং দ্যাট উইল বি মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ এবং একটি ওয়াইডার প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রথমবার আমরা অন্তত একটা কক্ষে যদি সংখ্যানুপাতিক করি, তাহলে নিম্নকক্ষে কেউ যদি এরকম দখলদারিত্ব কেন্দ্র দখল করে নির্বাচিত হয়, উচ্চকক্ষ যেন সংখ্যানুপাতিক থাকে, তখন হচ্ছে উচ্চকক্ষটা একটা ব্যালেন্স হবে। কেন্দ্র দখল করলেও সর্বোচ্চ ভোট তাদের হবে 35%, 40%। তবে দলগুলো যদি এক জায়গায় আসতে না পারে তাহলে কিভাবে এর ফয়সালা হবে তা নিয়েও আছে বিতর্ক। বিএনপি বিষয়টি পরবর্তী সংসদের জন্য রাখতে চাইলেও ভিন্ন মত অন্যদের। জনগণের কাছে ওগুলো নিয়ে যাক, জনগণ ওগুলো দেখে তাদেরকে ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচিত করে তার পার্লামেন্ট সে করবে, ওটাতে ভয় কেন? জনগণ ইজ দ্য মাস্টার, দে উইল ডিসাইড। যদি দেখা যায় যে এসব মৌলিক বিষয়ে একমত আমরা হইতে পারছি না, তখন আমাদের সাজেশন হচ্ছে আমরা গণভোটে যাব। আমরা তো অবশ্যই বলছি গণপরিষদ নির্বাচন, যদি ঐক্যমতের স্বার্থে অধিকাংশ দল যদি মনে করে সেটা গণভোট চাইলে গণভোটও আমরা চাবো, কিন্তু কোনোভাবে এটা পরবর্তী সংসদের উপরে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তবে সংখ্যানুপাতিক পদ্ধতি সহ মৌলিক কিছু বিষয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে বারবারই ছাড় দেওয়ার কথা বলছে ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঠাকুরগাঁয়ে গণসংযোগে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ও জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার দল।
ভারতের তাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশ পন্থীরাই দেশ চালাবে বলেও জানান নাহিদ ইসলাম। জুলাই জুড়ে গণসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি। তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে উত্তরাঞ্চল চষে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরের পথে প্রান্তরে ছুটে চলা তাদের। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড গোল চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের আত্মত্যাগ ও জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে এনসিপি। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তিনি। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের, যেই কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা তাদেরকে স্মরণ করতে চাই, তাদের আত্মত্যাগ। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ হবে। সীমান্তে বাংলাদেশি হত্যা ও ভারতের পুশিন বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বলেন, ভারতের তাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশ পন্থীরাই দেশ চালাবে। ভারতীয় রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলাদা পথসভায় নাহিদ বলেন, গত বছরের ৩ আগস্ট ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ঘোষণা দেয়া হয়েছিল, আর এবছর দেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা দেয়া হবে। গত বছর ৩ আগস্ট আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ঘোষণা দিয়েছিলাম। এবার ৩ আগস্ট আমরা বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করব। আপনাদেরকে ৩ আগস্ট শহীদ মিনারে যাবার আমন্ত্রণ জানাচ্ছি। নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বলেন, যে উদ্দেশ্যে শহীদ ও আহতরা লড়াই করেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে মাঠে কাজ করছে এনসিপি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। এই মুহূর্তে দিনাজপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই মাস জুড়ে জুলাই পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি এবং গত 1 তারিখ থেকে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু জুলাইয়ের এই যে পদযাত্রা সেটি কর্মসূচি কিন্তু শুরু করেছে এনসিপি এবং আমরা দেখেছি শুরুর দিনে কিন্তু শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং আজকে কিন্তু ৪র্থ দিনের কর্মসূচি পালন করছে এনসিপি এবং ৪র্থ দিনের এই পর্যায়ে দিনাজপুরে তাদের এই কর্মসূচি চলছে এবং এখন কিন্তু আসলে মধ্যাহ্ন বিরতি নিয়েছে এনসিপির যারা শীর্ষস্থানীয় নেতা এবং এখানে আমরা দেখছি যে একটি কমিউনিটি সেন্টার দিনাজপুর সদরের, সেখানে কিন্তু যারা শহীদ পরিবার রয়েছে, অর্থাৎ জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা আসলে প্রাণ দিয়েছেন এই জুলাইয়ের গণঅভ্যুত্থানকে বাস্তবায়ন করতে, সেই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। শহীদ পরিবারের পাশাপাশি যারা আহত হয়েছিলেন এই দিনাজপুরে তাদের সঙ্গেও কিন্তু আসলে আমরা যেটি দেখছি যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই মুহূর্তে কথা বলছেন এবং একটু আগে আমরা দেখছিলাম যে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনিও কিন্তু আসলে এখানে যারা আসলে জুলাই আহত রয়েছেন এবং শহীদ পরিবারের সদস্য তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন। এর আগে কিন্তু আজকে সকালে ঠাকুরগাঁওয়ে কিন্তু 2টি পথসভায় আসলে যোগ দিয়েছিল এনসিপির শীর্ষ নেতারা এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখেছি 2টি পথসভায় কিন্তু নাহিদ ইসলাম যেটি বলেছেন যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং শহীদরা যে কারণে আসলে তাদের এই জীবন দান করলো এই গণঅভ্যুত্থানে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু এনসিপি আসলে মাঠে থেকে কাজ করছে এবং তারা যেটি বলছেন যে বিচার, সংস্কার এবং একই সাথে নতুন সংবিধান, এই 3টি দাবি বাস্তবায়নের জন্য তারা একেবারে সারা বাংলাদেশ তারা এই জুলাই মাস জুড়ে ভ্রমণ করবেন। সাধারণ যারা মানুষ তাদের সঙ্গে তারা আসলে কথা বলবেন এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটি যেমন জানাবেন, পাশাপাশি সাধারণ মানুষ আসলে কেমন বাংলাদেশ চায়, অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশকে তারা বাস্তবায়ন করতে চায়, সেই বাংলাদেশের জন্য কিন্তু তারা সারা দেশের মানুষের সঙ্গে কথা বলবেন এবং মানুষের কথাগুলো জানবেন। এবং আজকে কিন্তু ঠাকুরগাঁওর পরে কিন্তু এই মুহূর্তে দিনাজপুর বড় মাঠে একটি পথসভা রয়েছে এবং তার আগে কিন্তু একটি পদযাত্রা করবে এনসিপির নেতারা এবং তারপরে কিন্তু আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে উত্তরবঙ্গে তাদের যে জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটি কিন্তু আসলে সমাপ্তি ঘটবে। তো এই ছিল দিনাজপুর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ।
2024 সালের এই দিনে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত না হওয়ায় ফুঁসে ওঠে কোটার বিরুদ্ধে রাজপথে নামা শিক্ষার্থীরা। ডাক আসে ছাত্র ধর্মঘটের। এরপর থেকেই শুরু হয় একের পর এক কঠোর কর্মসূচি। কোটা আন্দোলনকে ঘিরে কেমন ছিল গত বছরের 4 জুলাই, বিস্তারিত জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। 4 জুলাই 2024 বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল বের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি মহসিন হল টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বেলা 12:15টার দিকে। এর আগেই হলে হলে গিয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। এদিকে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে গিয়েও স্থগিত না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে টানা 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে পাশেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করলেও শুরুতেই শিক্ষার্থীদের বাধা দেননি তারা। বিকেল 5টার দিকে পুলিশ সদস্যরা হেলমেট পরে প্রস্তুত হলে তাদের মুখোমুখি হয়ে পড়েন আন্দোলনকারীরা। তবে মিনিট কয়েকের মধ্যে শান্ত হয় পরিস্থিতি। সন্ধ্যা 6টার পর নতুন কর্মসূচি ঘোষণা করে 4 দফা দাবি আদায়ের হুঁশিয়ারি দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সমাবেশ থেকে ডাক দেওয়া হয় ছাত্র ধর্মঘটের। 4 জুলাই বৃষ্টি উপেক্ষা করে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের ঢেউ। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলেও পুলিশ শেখ হাসিনার সময়কার বাহিনীর মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে গেলে ছাত্র জনতা তা মেনে নেবে না বলেও জানান তিনি। সকালে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। অভ্যুত্থানের 1 বছর পরও গণকবরগুলোকে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর না করায় দুঃখ প্রকাশ করেন তিনি। পরে জুলাই আন্দোলনে বিহারি ক্যাম্পের শহীদ রনির পরিবারের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় নেতারা। এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে তারাই বাংলাদেশের নীতি নির্ধারক, তাদের বাদে বাংলাদেশে আর কোনো ভয়েস নেই, তাহলে আমরা মনে করব যে সেই জিনিসটা আসলে ভুল। নির্বাচন সংস্কার ছাড়া হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র জনতা এটি প্রতিরোধ করবে। সময় সংবাদে আরও থাকছে। চালের মোকামে কাটছে না অস্থিরতা। রাজধানীতে 1 মাসে কেজিতে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা। মিলার ও কর্পোরেটকে দুষছেন বিক্রেতারা। বৃষ্টির প্রভাবে চড়া সবজির দর। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক প্লট, ফ্ল্যাট, গাজীপুরে বিশাল বাগানবাড়ি, অর্ধশত বিঘা জমি সহ অঢেল সম্পদ। শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে দেশ বিদেশে এমন হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক। ইতোমধ্যেই প্রায় 100 কোটি টাকার সম্পদ জব্দও করেছে সংস্থাটি। এখন বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনের ফিরিস্তি খুঁজছে অনুসন্ধানকারী দল। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের অনুকূলে এসব সম্পদ জব্দে দুদককে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে তারিক আহমেদ সিদ্দিকের বাগানবিলাস নামের বিশাল এই বাগানবাড়ি। একইভাবে ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। বিলাসিতার বাগানবাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে শেখ হাসিনার সামরিক উপদেষ্টার প্লট ফ্ল্যাটের নানা ফেরিস্তি। বাড়িধারা আবাসিক এলাকায় পার্ক ভ্যালিতে ফ্ল্যাট, বাড়িধারা ডিওএইচএসে 7 তলা বাড়ি। আমি আসার পর থেকে বিল্ডিংটা ফাঁকাই দেখতেছি, এখানে কেউ বসবাস করে না।
বসুন্ধরায় 150 কোটি টাকার বেশি দামে 3টি প্লট, গাজীপুর নারায়ণগঞ্জে সব মিলিয়ে অর্ধশত বিঘা জমিসহ দেশের বিভিন্ন স্থানে অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুদক। ইতোমধ্যে সম্পদ জব্দের পাশাপাশি তারেক সিদ্দিকীর স্ত্রী সন্তানদের শত কোটি টাকার হিসাব এখন সংস্থাটির কবজায়। বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনে নথিপত্র যাচাই বাছাই করছে তারা। অনুসন্ধান প্রক্রিয়া শেষ করে অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান প্রতিবেদন কমিশনে সাবমিট করবেন। কমিশন সেই প্রেক্ষিতে আইন উন্নয়নের ব্যবস্থা নেবেন। দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, তারেক সিদ্দিকীর সম্পদের বৈধ উৎস না থাকায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের উদ্যোগ নিতে হবে দুদককে। এটা যে একটা চূড়ান্ত দুর্নীতি এবং এই দুর্নীতি ইতিমধ্যে জনগণের সামনে সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে। কোর্ট বিচার করে যখন তাদের সম্পত্তি কনফিসকেশনের অর্ডার হবে, তখন এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে যেগুলো সরকার বিক্রি করতে পারবে। বিমানবন্দরে উন্নয়নের নামে 800 কোটি টাকার বেশি অর্থ লুটের অভিযোগেও দুদকের মামলার আসামি তারেক সিদ্দিক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। বৃহস্পতিবার রাতে তাকে কুমিল্লার কাবিলাবাজার থেকে পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার করে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ধর্ষণ মামলা মূল আসামি বড় ভাই ফজর আলীর সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। 26 জুন রাত 11:30 কুমিল্লার মুরাদনগরে ভৈরচর গ্রামের বাড়িতে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন ফজর আলী। ঘরে অন্য কেউ না থাকায় পাওনা টাকা আদায়ের অজুহাতে সেখানে যান তিনি। এর কিছুক্ষণ পরেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আরো 8 থেকে 10 জন যুবক। পরে ভুক্তভোগীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরবর্তীতে নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। ঘটনার এক সপ্তাহ পর তথ্য প্রযুক্তির সহায়তায় পর্নোগ্রাফির মামলায় ফজরের ছোট ভাই শাহপরানকে কুমিল্লার কাবিলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব 11। সংস্থাটি জানায়, ভাইয়ের সঙ্গে পূর্ববিরোধের জেরে প্রতিশোধ নিতে মুখিয়েছিলেন শাহপরান। এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে, শাহপরান এবং ফজর আলী, দুজনেই একজনের পিছনে ছুটছে। তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল 26 জুনের যে ঘটনাটা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহপরান ঘটনার পরিকল্পনা এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। শাহপরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী সহ এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতরা ছাড় পাবে না বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। স্বামীর বাড়ি থেকে তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। 6 মাসে এপিবিএন এর সাইবার ইউনিটের কাছে মোবাইল ফোন হারানো ও চুরি সংক্রান্ত 5,500 সাধারণ ডায়েরির আবেদন জমা পড়েছে। এর মধ্যে 900 ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে 12 এপিবিএন। ফোন খুঁজতে গিয়ে 24 ঘন্টা চালু রয়েছে ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নম্বর। গত 24 মে রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের দোকান থেকে ফোন বিক্রি করতে এসে সে দোকানেরই একটি ফোন চুরি করে পালিয়ে যান একজন। পরে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করে থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও সেটি উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী। অবশেষে 12 এপিবিএন এর সাইবার ইউনিটের কাছে এসে 15 দিনের মধ্যে হারানো ফোন বুঝে পান ব্যবসায়ী। অনেক দিন যাবৎ বলছি ওনাদেরকে, ওনারা কিছু করতে পারে নাই। উনি 15 দিনের মাথায় আমার ফোনটা আমার হাতে পৌঁছে দিল। আমি অন্তত খুশি। গত 15 ফেব্রুয়ারি ময়মনসিংহে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির মাহফিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে 2 শতাধিক মোবাইল চুরি হয়, যার মধ্যে 100টির জিডি তদন্ত নেমে এখন পর্যন্ত 20টি ফোন উদ্ধার করেছে এপিবিএন। হতাশ হয়ে কি করব, কান্নার অবস্থা। এই মুহূর্তে টাকাও না, যার একটা ফোন কিনবো, ছাত্র মানুষ। পরে গেলাম কোতোয়ালি থানা, যায় দিকে আমার চেয়ে আরো বেশি মানুষ ওইখানে একত্রিত। সংস্থাটির তথ্য বলছে, গত 6 মাসে হারানো, চুরি বা অনেক সময় ছিনতাই হয়েছে এমন 5,500 ফোন উদ্ধারের জন্য জিডি আবেদন এসেছে তাদের কাছে, যার মধ্য থেকে 900 ফোন ইতোমধ্যে উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছে সাইবার ইউনিট। 3,500 নাম্বার ছিল আমার মোবাইলে, কিছু অফিস ডকুমেন্ট ছিল। এগুলো যখন হয়ে যায় তো এটা একটা সাংঘাতিক বিপদের একটা অবস্থা হয়ে যায়। হ্যাঁ,
তো এটাই ফেস করছি। 1 থেকে 2 মাস মতো আগে আমাকে কল দিয়ে বলে যে আমার ফোনটা উদ্ধার করা গেছে, সেটা আছে হচ্ছে সিলেটের হবিগঞ্জে। তো তারপরেও সকল প্রসেসিং শেষ করে তারা আমাকে ফোনটি আমার হাতে তুলে দিয়েছে। ফোন উদ্ধারে 12 APBN এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং 2টি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই দ্রুত কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ ভুলে অন্য নম্বরে টাকা চলে গেলে সেগুলো উদ্ধারেও কাজ করছেন তারা। ফোন হারায় তাকে জিডি করার পরামর্শ দেবেন, পাশাপাশি সেই জিডিটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো উপায়ে আমাদের কাছে পৌঁছালে আমরা আমাদের নিজেদের তাগিদে মানুষের সেবা করার জন্য আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো এবং আপনার ফোনটি উদ্ধার করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। হারানো ফোন উদ্ধারে অ্যাপল আইডি সংরক্ষণ, ফোনের বক্সে থাকা IMEI নাম্বার সংরক্ষণ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক ও শক্ত পিন ব্যবহারের পরামর্শ APBN এর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। 4 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 17 জন। পুলিশ বলছে ঘুম চোখে গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন চালক, যাত্রী কিংবা পথচারী। নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে পাবনা যাচ্ছিল পাবনা এক্সপ্রেস নামের একটি বাস। ভোরে সাথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত হন 10 জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমরা হামার টামার নিয়ে আসে লোকজন বাইর করছে, পড়ে আছে। আমরা গভর্নমেন্ট থেকে এসে তারপরে এই আহত রোগগুলি বাইর করেছি। যারা আহত হয়েছে তাদেরকে আমরা উদ্ধার করছি। রোড চলাচল স্বাভাবিক আছে। এদিকে শুক্রবার সকালে সাতক্ষীরার আশাশুনি সড়কের দহকোলা মোড়ের সামনে চাকা ভেঙে রাস্তার উপর পড়ে যায় একটি ভ্যান। পেছন থেকে আসা পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়, আহত হন ভ্যানের এক যাত্রী। এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, নিহত হন 2 জন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা 6 যাত্রীকে জীবিত উদ্ধার করলেও নিহত হন 2 জন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নরসিংদীতে আগুনে পুড়ল অর্ধশত দোকান। সকালে মাধবদী বাজারের একটি দোকানে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অর্ধশতাধিক দোকান পুড়ে যায়। তবে এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মোকামগুলোতে কাটছেন অস্থিরতা। 1 সপ্তাহে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। এর প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে। 1 মাসে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন মিলারদের কারসাজিতেই এমন অস্থিরতা। মোকাম, পাইকারি ও খুচরা বাজারে সরকারের কঠোর তদারকির দাবি জানিয়েছে ভোক্তারা। নওগাঁ থেকে MR রকিকের সঙ্গে নিয়ে ফরহাদুর রহমানের রিপোর্ট। জুনের মাঝামাঝিতে শুরু হয় চালের বাড়তি দরের উত্তাপ। বর্তমানে প্রতি বস্তায় চালের বাড়তি দর ঠেকেছে 400 থেকে 500 টাকা পর্যন্ত, যার খুচরা বাজারে প্রভাব পড়েছে প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা। মিল পর্যায়ে চালের বাড়তি দরের উত্তাপ ঠেকাতে চালানো হচ্ছে অভিযান, তারপরও কমেনি চালের দাম। স্থানীয় ভোক্তাদের অভিযোগ, চালের বাড়তি দরের মুনাফা অধিক হাতিয়ে নেওয়ার কৌশল হিসাবে কৃত্রিম সংকট তৈরি করছে মিলাররা। এত চালের দাম বেশি হয়ে যাওয়ার কারণ এটা সব ব্যবসায়ীদের কাজ সাজিয়ে যে হারে বাড়ছে, আমাদের জনগণ বাঁচা খুব কঠিন। ব্যবসায়ীদের কাজ সাজিয়ে অবশ্যই প্রশাসনের ব্যাপারে তদারকি আরো বেশি বাড়ানো দরকার। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, কৃত্রিম সংকটের মাধ্যমেই চালের দর বাড়ানো হয়েছে। বাজারটা যে পরিমাণ বাড়ছিল তার থেকে এখন বাজারটা থেমে আছে। চালের আরো খবর জানবো, রাজধানীতে আমাদের সহকর্মী রয়েছেন ফরহাদুর রহমান, জানাবেন সেখানকার সার্বিক চিত্র। ঈদুল আজহার পর থেকে রাজধানী সহ সারা দেশের চালের বাজারে অস্থিরতা চলছেই, যেটি বলা হচ্ছে প্রায় 300 টাকা পর্যন্ত প্রতি বস্তায় বেড়েছে। এই দামে এখন পর্যন্ত বাজার স্থিতিশীল আছে, কমার কোনো লক্ষণ কিন্তু ব্যবসায়ীরা দেখছে না বলে আমাদেরকে জানিয়েছেন। ধানের দাম কমে নাই, আর আপনার ওই যে কিছু মিলে জরিমানা ধরছে, তো ধরাতে আপনার যেমন ঊর্ধ্বগতি যেটা ছিল ওইটা বন্ধ হয়েছে, কিন্তু দাম কমে নাই। এই বাড়াটা মনে করেন আমাদের জন্য খুব ক্ষতি, আমরা ব্যবসায়ীদের জন্য। আমরা মনে করেন এই উচ্চ মূল্যে বাড়তি আইনে আমরা আর বিক্রি করতে পারি না, আমাদের বিক্রি করাই সো টাফ হয়ে যায়। কাস্টমার কাছে দাম বললেই চলে যায়। মার্কেটে ৭০, ৭৮, ৭৯ টাকা আছে, তো আমাদের মানে এই দামে আইনা
80-82 টাকায় বিক্রি করতে হয় খুচরা। আমরা তো যে দামে কিনবো ওই দামে বিক্রি করুন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা 60 টাকা কিনলে 62 টাকা বিক্রি করুন, 65 কিনলে 68 টাকা বিক্রি করুন। কিন্তু কথা হলো ভরা মৌসুমে কেন বাড়বো দাম? রাজধানীর পাইকারি বাজারগুলোর পর আমরা এসেছি খুচরা বাজারে। এখানকার বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি, দাম কমতির কোনো লক্ষণ তারা দেখছেন না। তারা অভিযোগ করছেন ভরা মৌসুমে কেন দাম বাড়বে সেটির জন্য দায়ী মিলাররা এবং পাইকারি আড়তদাররা। এখানকার বিক্রেতারা বলছেন ক্রেতাদের কাছে তারা যখন দাম চাচ্ছেন তখন ক্রেতারা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। কেননা ঈদের আগে এসব চালের দাম অন্তত 7 থেকে 8 টাকা, কোনো চালে 10 টাকা পর্যন্ত কম পেতেন তারা। আমরা পাবলিক তো ভুক্তভোগী, আমাদের তো স্টিম রোলার আমাদের উপর দিয়েই চলে, আমাদের ইনকাম তো আর বাড়ে নাই। বা চালের দাম এই একরকম, কিছুক্ষণ পর আবার এরকম। বাংলাদেশের সাধারণ পাবলিক যারা, তারা তাদের এই ভোগান্তি যাচ্ছে না। যৌক্তিকরণে বাড়ে সেক্ষেত্রে আমাদের কোনো কথা নাই, বাড়ে যদি অযৌক্তিকরণে বাড়ে, মার্কেট ম্যানিপুলেশনের কারণে বাড়ে, সেটা আছে আপনার অযৌক্তিক, সেটা কষ্টদায়ক। গত বছর ঠিক এই সময়ে অন্তত 10 টাকা প্রতি কেজিতে কম ছিল চালের বাজার। তবে এই মুহূর্তে যে ঊর্ধ্বগতি সেটি কমানোর জন্য ব্যবসায়ী, বিক্রেতা এবং ভোক্তারা বলছেন মোকামের পাশাপাশি সাধারণ বাজারেও মনিটরিং বাড়ানো দরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহ ব্যবধানে রাজধানীতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। চড়া মাছের বাজারও। শুক্রবার রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায় পটল, ঢেঁড়স, করলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকায়। আকার ও মানভেদে গত সপ্তাহে 80 থেকে 90 টাকা কেজিতে বেগুন পাওয়া গেলেও দাম উঠেছে 100-তে। সবচেয়ে বেশি 50 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম। সময় সংবাদে আরো থাকছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তানকে রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে চায় মস্কো। বিএনপি উদ্বেগ জানানোর পর টেলিকম নীতিমালা নিয়ে অংশীজনদের সঙ্গে আবারও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতি নির্ধারকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লাইসেন্স বাতিলের শঙ্কায় পড়া অপারেটররা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন নতুন নীতিমালায় কারো স্বার্থ ক্ষুণ্ণ হবে না। শুভ খানের রিপোর্ট। 1.5 দশক পর টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন টেলিকম খসড়া পলিসিতে ছেঁটে ফেলা হচ্ছে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি প্রতিষ্ঠান। বাদ যাচ্ছে ব্যান্ডউইথ যোগান দেওয়া 34টি আইআইজি অপারেটরও। বৃহস্পতিবার টেলিকম নীতিমালার খসড়া চূড়ান্ত করতে বিটিআরসিতে বৈঠক শুরুর আগেই নতুন নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। দলটির এমন অবস্থানে পাল্টে যায় দৃশ্যপট। বিটিআরসিতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষে পলিসি নিয়ে নতুন করে আলোচনার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। স্টেক হোল্ডারদের সাথে আসলে আমরা গত 6 মাস ধরে আলোচনা করে আসছি। বিটিআরসিতে এখানে একাধিক কনসালটেশন হয়েছে, আরও হওয়ার সুযোগ আছে। তো এখানে আমার মনে হয় প্রত্যেককেই প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা আছে। অংশীজনদের উদ্বেগ আমলে নিয়ে আলোচনার পথ উন্মুক্ত করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স এবং আইএসপি অপারেটররা। তবে বিএনপির অবস্থান কিংবা সরকারের নতুন সিদ্ধান্ত নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মোবাইল অপারেটররা। শুধুমাত্র টেলিকম অপারেটর না, আইএসপি না, আইআইজি, আইসিএক্স, আইজিডব্লিউ সকল স্টেক হোল্ডারের সাথে বসে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় এটা একটা উইন উইন সিচুয়েশন হবে এবং দেশের জন্য মঙ্গলজনক একটা সিদ্ধান্ত হবে। শিগগিরই সংশোধিত টেলিকম নীতিমালার খসড়া বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী রোববার নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। তবে সরাসরি নৌবাহিনীর সঙ্গে ডিপিএম চুক্তি হচ্ছে না। চট্টগ্রাম ড্রাই ডকের মাধ্যমেই অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সফটওয়্যার নির্ভর এই টার্মিনাল পরিচালনা করতে যাচ্ছে নৌবাহিনী। সরকার থেকে সিদ্ধান্ত আসার পরেই চট্টগ্রাম বন্দরের সবশেষ বোর্ড সভায় গৃহীত হয়েছে গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
অত্যাধুনিক সুবিধা সম্মিলিত 1000 মিটার দৈর্ঘ্যের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে একসঙ্গে ভিড়তে পারে 4টি মাদার ভেসেল। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের 18টি গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 14টি আছে। এখানে বিদেশি অপারেটর দিয়ে টার্মিনালটি পরিচালনার ঘোষণায় বিভিন্ন পক্ষের প্রতিবাদের মুখে নৌবাহিনীকে দেওয়া হয়েছে দায়িত্ব। সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে বন্দরের বোর্ড সভায়। বেশ কয়েকটা টিম করা হয়েছে, বিশেষ করে ইকুইপমেন্ট সংক্রান্ত, ট্রাফিক অপারেশন সংক্রান্ত এবং ম্যান পাওয়ার সংক্রান্ত সবগুলোর ব্যাপারে আলাদা আলাদা টিম এবং সিডিডিএল কর্তৃপক্ষের একটা টিম সবার সাথে আলাদা আলাদাভাবে মিটিং করে এগুলো ঠিক করছে কিভাবে স্মুথ ট্রানজিশনটা হয়। তো আমরা এ ব্যাপারে নিশ্চিত যে 6 তারিখে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং 7 তারিখ থেকেই সিডিডিএল এর আন্ডারে নতুনভাবে অপারেশন চালু হবে। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ জিসিবি চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটিকে ডিঙ্গিয়ে 44% কন্টেইনার উঠানামা হয় নিউমুরিং টার্মিনালে। এটি পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে অন্তত 157 জন বিভিন্ন অপারেটর ছাড়াও 14টি গ্যান্ট্রি ক্রেন চালানোর দক্ষ অপারেটর প্রয়োজন রয়েছে। নৌবাহিনী তত্ত্বাবধানে চলবে বা ওরা অপারেট করবে, এটা আমার কাছে মনে হয় খুব কঠিন কোনো কাজ হবে না। একটু সাপোর্ট পেলে সব তরফ থেকে ওরা চালিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা ড্রাই ডক সাথে আছে। 2007 সালে 507 কোটি টাকায় নির্মাণ হওয়া টার্মিনালটি পরিচালনা নিয়ে শুরু থেকে ছিল নানা জটিলতা। রাজনৈতিক হস্তক্ষেপে 2010 সালের পর দায়িত্ব পায় সাইপ পাওয়ার টেক। চলতি মাসের 6 তারিখ প্রতিষ্ঠানটির সঙ্গে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। তবে প্রাথমিকভাবে কার্যক্রম সচল রাখতে আগের সফটওয়্যার এবং প্রযুক্তিবিদদের সহায়তা নেওয়া হতে পারে। ব্যাকআপ ফ্যাসিলিটি এবং ব্যাকআপ ইয়ার্ডে যেগুলি আপনার কার্গো যেভাবে যায়, কন্টেইনার যেভাবে যায়, ওগুলি ঠিক থাকলে এখানে কোনো কমপ্লিকেশন হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। নিউমুরিং কন্টেইনার টার্মিনালে প্রতি ঘন্টায় 30টির বেশি কন্টেইনার জাহাজে উঠানামা করানোর সক্ষমতা রয়েছে। অন্যান্য বার্থ এবং টার্মিনালে যা প্রতি ঘন্টায় 17 থেকে 18টি কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুর সিটির 19টি বস্তিতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ঘরে ঘরে মিলছে অ্যাডিসের লার্ভা। একই ব্যক্তি আক্রান্ত হচ্ছেন একাধিকবার, তবুও নেই মশা মারার জোরালো উদ্যোগ। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। টানা দুবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া হ্যাপি আক্তারের ঘরেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। অথচ এই মশার উপদ্রব থেকে বাঁচতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। এমন পরিস্থিতিতে স্বামী সন্তান নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা নিয়েই বসবাস তার। এই মশার কামড় আমরা ঘরে থাকা অনেক কষ্টকর হয়ে যায়। আক্রান্ত হয়ে আমি অনেকদিন যাবত মেডিকেলে ভর্তি ছিলাম। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না, জানো তার জন্য মশার উৎপাদনটা একটু বেশি। হ্যাপির মতো এমন পরিস্থিতি গাজীপুর মহানগরীর ব্যাংক মাঠ বস্তির প্রতিটি ঘরে। ডাস্টবিন না থাকায় উন্মুক্ত খেলার মাঠ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবদ্ধ স্থানে দীর্ঘদিনের জমে থাকা পানিতেও জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। ফলাফল প্রায় 6000 মানুষ বসবাসের এই বস্তির প্রতিটি ঘরেই রয়েছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। টঙ্গী হসপিটালটিকে দেখবেন মানুষ সিট পাচ্ছে না, ফ্লোরে পর্যন্ত মানুষ জায়গা পাইতেছে না। প্রত্যেকের ঘরে কয়েল আছে, এরকম বাক্স কয়েল, কিন্তু মশা তো আমরা তাড়াইতে পারতেছি না। ওরকম ছোট বড় মিলিয়ে প্রায় 19টি বস্তি রয়েছে গাজীপুর মহানগরীতে। ঘিঞ্জি এসব এলাকা যেন এক একটি মশার প্রজনন ক্ষেত্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মশা মারতে প্রশাসনের ভূমিকা নিয়ে। কর্তৃপক্ষের নীরব ভূমিকায় প্রতিদিনই জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পরিস্থিতি এমন চলতে থাকলে চলতি মৌসুমে মশাবাহিত এই রোগ পরিণত হতে পারে মহামারীতে। শরীর একদম দুর্বল, প্রেশার ছিল 50/60, শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, চিলিক পেড়া ব্যথা হয়, যেটা হচ্ছে হাতে এই জায়গায় আর জয়েন্টে ব্যথা হয়, সেটা সহ্য করার মতো না। ধীরে ধীরে ধরন পাল্টাচ্ছে ডেঙ্গু। নতুন রূপে ফিরে আসে এই ভাইরাস অনেক সময় ধরা পড়ে না পরীক্ষাতেও। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন পর্যন্ত সফলভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডেঙ্গুর লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ আসতেছে, কিন্তু সেই ক্ষেত্রে ওই লক্ষণের বেসিসে রোগী ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে এবং রোগী ভালো হয়ে যাচ্ছে। শুধু শহর নয়, ডেঙ্গুর প্রকোপ এখন গ্রামাঞ্চলেও। স্বাস্থ্য বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের প্রশিক্ষণ আর প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেকটা উপজেলাতেই প্রতিদিনই ডেঙ্গু পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে। আমাদের ফ্লুইড আছে এবং ডেঙ্গুর কিট আছে রোগ নির্ণয়ের জন্য, এবং হাসপাতালগুলোতে সব ডাক্তারাই ডেঙ্গুর প্রশিক্ষণ অনলাইন হলেও পেয়েছে। প্রতি বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের মৌসুম ধরা হলেও এবছর জুন জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। এদিকে বরগুনায় নতুন করে আরও 86 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 3291 জন।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৭৩, বেতাগীতে ১, তালতলীতে ২, বামনা এবং পাথরঘাটায় ৫ জন করে রয়েছেন চিকিৎসাধীন আরও আছেন ২২৩ জন। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। এদিকে বরগুনার জেলা কারাগারে বন্দীদের নিরাপত্তায় চলছে মশক নিধন কার্যক্রম। কারা কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত কোনো কারাবন্দী ডেঙ্গুতে আক্রান্ত হননি। একজন প্রধান কারারক্ষী, একজন সহকারী প্রধান কারারক্ষী এবং 4 জন কারারক্ষী সমন্বয়ে একটা 5 সদস্য টিম গঠন করা হয়েছে। তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পানি জমে থাকে, কোনো ঝোপঝাড় আছে কিনা এগুলো দেখে তারা তাৎক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতেছে। জেলা প্রশাসন থেকেও বারবার মনিটরিং করা হচ্ছে, জেলা চিকিৎসা অফিস থেকে, পৌরসভা অফিস থেকেও এই বিষয়ে মনিটরিং করা হচ্ছে। বাইরের খবর, প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়েছে ইসলামিক আমিরাত সরকার এখন বাস্তবতা। এই স্বীকৃতির পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশও। খোরাসান প্রদেশ IKSP এর বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে মিত্র ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন। এছাড়া আফগানিস্তানকে এখন রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে চায় মস্কো। দীর্ঘ 4 বছর পর আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। বৃহস্পতিবার তালেবান সরকারের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়ে দিল তারা আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই স্বীকৃতি দুই দেশের মধ্যে উৎপাদনশীল সহযোগিতার ভিত্তি গড়ে তুলবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে বলেছেন সাহসী পদক্ষেপ, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 2025 সালের এপ্রিলেই সুপ্রিম কোর্টের আদেশে তালেবানকে সন্ত্রাসী সংগঠন তালিকা থেকে সরিয়ে দিয়েছিল মস্কো। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন তালেবান এখন বাস্তবতা, তাদের সঙ্গে আদর্শের নয় বাস্তব নীতির ভিত্তিতে সম্পর্ক গড়তে হবে। এই স্বীকৃতির পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশও। ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ IKSP এর বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে মিত্র বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো এখন চায় তালেবান শাসিত আফগানিস্তানকে রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে। কিন্তু পশ্চিমা বিশ্ব এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র জমা রেখেছে আফগান কেন্দ্রীয় ব্যাংকের কয়েক বিলিয়ন ডলার, আরোপ করেছে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকেও কার্যত বিচ্ছিন্ন আফগানিস্তান। নাদিম মারজান, সময় সংবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমার তুলনায় 6 গুণ বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে গাজায়। গত 21 মাসে নিক্ষেপ করা বোমার পরিমাণ 85,000 টন বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারী ফ্রান্সেস্কা আলবানিস। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, মানুষের ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকাটিতে গত 3 দিনে মারা গেছেন 400-র বেশি বাসিন্দা। স্থানীয় সময় শুক্রবার ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলা চলে দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসেও। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলের বর্বরোচিত হামলায় শঙ্কায় পড়েছে হামাস। গাজায় নতুন মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সংগঠনটি এখন নিশ্চিত হতে চাইছে যে এই সমঝোতা শেষ পর্যন্ত স্থায়ী অবসানের পথ তৈরি করবে কিনা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে হামাসের এক ঘনিষ্ঠ সূত্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র বলছে গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চান মার্কিন প্রেসিডেন্ট। হামাস যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করবে কিনা তাও শিগগিরই জানা যাবে। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলো নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিস বলেছেন, এসব কোম্পানির সহায়তায় গত 21 মাসে গাজায় 85,000 টন বোমা নিক্ষেপ করা হয়েছে। এর পরিমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা বোমার চেয়ে 6 গুণ বেশি। গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলকেও দায়ী করেন তিনি। অন্যদিকে গাজায় গণহত্যা চালানোর জন্য মানুষকে অনাহারে রাখাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন মন্তব্যই করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, বোমা বর্ষণ, বাস্তুচ্যুতি, খাদ্য, পানি ও ওষুধের সংকট সব মিলিয়ে অঞ্চলটিতে মানবিক বিপর্যয় এখন চরমে। সহায়তা নিতে গিয়ে শত শত ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। অনেক ক্ষুধার্ত মানুষ ইসরায়েল পরিচালিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছেন। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও এক ফিলিস্তিনি ফুটবলারের।
মোহান্নাদ আল লেলে নামের ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে খোদ ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনে ঝরছে একের পর এক ফুটবলারের প্রাণ। সেন্ট্রাল গাজার আল মাঘাজি শরণার্থী শিবিরে নিজ বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আহত হন তিনি। ইসরায়েলিদের বর্বরচিত হামলায় মৃত্যুবরণ করেন মোহান্নাদ। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর এখন পর্যন্ত 585 ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেন, যাদের মধ্যে শুধু ফুটবল অঙ্গনেরই 265 জন। পাকিস্তানের করাচিতে একটি 5তলা ভবন ধসে 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 6 জন। স্থানীয় সময় শুক্রবার সকালে পুরনো একটি ভবন ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানায় ভবনটিতে প্রায় 100 বাসিন্দা বসবাস করতেন। ভবন ধসের কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম ভঙ্গ করে ভবন নির্মাণ এবং নিরাপত্তা মান বজায় না রাখায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে শহরটিতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 17 বছর পর রংপুরের জামায়াতের সমাবেশ। মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন আমির। মব সহিংসতা সমর্থন করে না দল। সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা বললেন রিজভী। দলের অপকর্মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির হুঁশিয়ারি। এবং জুলাই আগস্টের মধ্যেই ঘোষণাপত্র চায় এনসিপি। বাংলাদেশপন্থীরাই চালাবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। ঠাকুরগাঁও, দিনাজপুরে নেতাকর্মীদের পথসভা, গণসংযোগ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।